আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আহ আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, তোমাদের এডু পরিবারে আমি জীববিজ্ঞান এবং রসায়ন শিক্ষক হিসেবে আছি। আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর কমার্স আর্টস যারা আছো তাদের হচ্ছে সাধারণ বিজ্ঞানের একটি রিভিশন ক্লাস নিতে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। সো আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। সো আমার ভয়েস শুনতে হয়তো অনেকের সমস্যা হতে পারে। যদি কেউ আমার কথা ক্লিয়ারলি না শুনো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি ঠিক করে আর একটু লাউড বলার চেষ্টা করব। ওকে। ইসরাত ইসরাত জাহান আনিকা, ইসরাত জাহান আনিকা, ওয়ালাইকুম আসসালাম। আরবি জান্নাত লাইবা, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত আলী আকবর, ওয়ালাইকুম আসসালাম। জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি জ্যোতি। হুমায়রা, জি স্যার শোনা যায়, ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। তাসরিফা, ওকে, জি স্যার শোনা যায়। জ্যোতি, সাউন্ড অ্যান্ড স্ক্রিন ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। জাকারিয়া হাওলাদার, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। স্যামসাং SMA235F, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না স্যার? শুনতে পারছো না? জাকারিয়া, ওয়ালাইকুম আসসালাম। আই এম নিউ স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু পরিবার জাকারিয়া। সাউন্ড অ্যান্ড স্ক্রিন ক্লিয়ার, ক্লাস 9 কমার্স স্টুডেন্ট, ওকে। জাকারিয়া বলতেছো, ওকে। হুমায়রা সালাম দিয়েছিলা। অনুজ পাশি, আদাব, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ক্লাস শুরু করছি। তাসরিফা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নাহিয়ান, ওয়ালাইকুম আসসালাম। আজকে তো রিভিশন ক্লাস, স্যারের সাথে চ্যাপ্টার 8 পড়ানোর কথা ছিল। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের এসো বলকে জানি এই অধ্যায়ের হচ্ছে রিভিশন ক্লাস হবে। ওকে, তোমরা হচ্ছে মেসেজ এভরিওয়ানে কেউ কমেন্ট না করে সবাই এমনিতে জাস্ট পার্সোনালি কমেন্ট করো, আমি সবার কমেন্টে চেক করব। তাহলে এসো বলকে জানি এই অধ্যায়টি হচ্ছে আজকে আমাদের রিভিশন ক্লাস। অর্থাৎ রিভিশন ক্লাস মানে হচ্ছে তোমাদের এই অধ্যায়টি আগে পড়ানো হয়েছে, আজকে আমি জাস্ট ওভারভিউ একটা ধারণা দিব যে এই চ্যাপ্টারের কোন কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমি একটা ধারণা দিব তোমাদের। ওকে, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। ওকে, আমাদের অধ্যায় হচ্ছে দশম অধ্যায়, এসো বলকে জানি। এই অধ্যায়টি হচ্ছে আজকে আমরা রিভিশন ক্লাস করব। সো আমার পরিচয়টা আমি একটু দিয়ে নেই। আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, অণুজীব বিজ্ঞান বিভাগ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। তো আমাদের এখানে জীববিজ্ঞান শিক্ষক হিসাবে যুক্ত আছি এরু পরিবারে। তো আমাদের আজকে হচ্ছে এসো বলকে জানি দশম অধ্যায়। এই অধ্যায়ের রিভিশন ক্লাসের এই জিনিসগুলো হচ্ছে তোমাদের আগে পড়ানো হয়েছে। তো এই অধ্যায়ে মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে। তার মধ্যে হচ্ছে তোমার বল আছে, তারপরে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র আছে, তারপরে ঘর্ষণ আছে, ইত্যাদি নানান বিষয় আছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাবো। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো নুসাইবা, ওকে। নুসাইবা, কিছু বলতে চাইলে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুসাইবা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আমি এই যে পার্সোনালি যে মেসেজ করার অপশনটা ওটা পাচ্ছি না। পার্সোনালি মেসেজ করার অপশনটা আহ এখন পাচ্ছ কিনা একটু খুঁজে দেখো, আমি অন করে দিয়েছি। জি জি পাচ্ছি। আচ্ছা, তোমরা স্ক্রিনে কেউ কিছু লেখো না, হ্যাঁ? স্ক্রিনে কেউ আর্ট করবা না, ঠিক আছে? আচ্ছা, হ্যান্ড রেজ করেছো। নুসাইবার সাথে তো কথা বললাম, ওকে। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর যদি কেউ কথা বলতে চাও হ্যান্ড রেজ করতে পারো, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি, হ্যাঁ? ওকে, কেউ স্ক্রিনে হচ্ছে ই করবা না, লিখবা না, তাহলে এটা এখানে সমস্যা হয়।
আচ্ছা, তুষ্মি বলেছো নমস্কার দিয়ে চলে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি তুষ্মি। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। আলহামদুলিল্লাহ ভালো। স্যার পিডিএফ মানে কি দেখা যাচ্ছে? পিডিএফ, পিডিএফ হচ্ছে আমরা আজকে ক্লাসটি নিব। পিডিএফ হচ্ছে তোমার ক্লাস লেকচার গুলো আমরা পিডিএফ বা পিপিটি এভাবে নিয়ে থাকি। তো দেখো, এসো বলকে জানি। এখানে আমরা যে জিনিসগুলো আজকে দেখবো, যেহেতু তোমরা এই চ্যাপ্টারটি অলরেডি আগেই পড়েছো, যেহেতু এই চ্যাপ্টারটি তোমরা আগেই পড়েছো, আমি জাস্ট এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু রিভিউ করে দিই। প্রথমে হচ্ছে দেখো, ধাক্কা ও টানা। কোনো কিছু পুশ করা অথবা পুল করা, ধাক্কা দেয়া অথবা টানা। ধাক্কা দেয়া বা টানা মানে হচ্ছে বল, ঠিক আছে? তো বলের যে সংজ্ঞাটা, এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। কোত্থেকে পাই? নিউটনের প্রথম সূত্র থেকে পাই। তো নিউটনের আজকে এক্সাম নিবো কিনা মেয়ে জিজ্ঞেস করেছো, না মেয়ে যাবে না, আজকে এক্সাম নিবো না। নিশাত বলেছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তো যেটা বলতেছিলাম, ধাক্কা বা টানা হচ্ছে কি বল, এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পারি। নিউটনের প্রথম সূত্রটা কি? এই যে এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে এটা, ঠিক আছে? যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে, বাইরে থেকে আমরা কোনো বল যদি প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকবে। স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এটার যদি আমি আরো একটু সহজ বাংলা ভাষা বলি, যে ধরো একটা পদার্থ আছে, এটা একটা পদার্থ, এটা এখানে দাঁড়ায়, এটা এখানে রেখে দিছি। তো এটা যদি এখানে আমি রেখে দেই, তাহলে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, মানে ধাক্কা দিই অথবা যদি না টানি, তাহলে এটা এরকম আজীবন স্থির থাকবে। আর যদি ধরো এটা সমবেগে চলতেছে চলতেছে চলতেছে, তাহলে এই সমবেগে চলা অবস্থায় আমি যদি বাইরে থেকে ধাক্কা দিয়ে না থামাই বা এরকম এটাকে পিছন দিক থেকে টেনে না ধরি, তাহলে এটা আজীবন সমবেগে চলতেই থাকবে। বুঝতে পেরেছো? মানে যেটা স্থির বস্তু সেটা আজীবন স্থিরই থাকবে। কেন? যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি। আর সমবেগে চলতে থাকা বস্তুগুলো সমবেগেই চলতে থাকবে। কেন? যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি। তাহলে এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু বা সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। তাহলে এই কথাটা এখানে সাজায় বলা হয়েছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। তাহলে এখান থেকে এই নিউটনের প্রথম সূত্রটা ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে নাও, স্টার। ঠিক আছে, এটা তোমাদের ক নাম্বার প্রশ্নের জন্য অথবা খ নাম্বার প্রশ্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, তাহলে আমরা প্রথমেই দেখলাম নিউটনের প্রথম সূত্র। প্রথমে আমরা কি দেখলাম? নিউটনের প্রথম সূত্র। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের পরে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই। একটি হচ্ছে বল, আর একটি হচ্ছে জড়তা। একটি হচ্ছে বল, আর একটি হচ্ছে জড়তা। তো জড়তা কাকে বলে? জড়তা আর বলের সংজ্ঞাটা আমি একটু এই লেকচার শিট থেকে দেখাই। দেখো, এই যে কোনো বস্তুকে, এই যে বলের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে কোনো বস্তুকে ঠেলা বা টানা, উঠানো নামানো বা অন্য যে কোনো ভাবে প্রভাবিত করার ফলে বস্তুটির অবস্থান বা গতির পরিবর্তন ঘটলে তাকে বল বলে। তাহলে বল কাকে বলে? যে কোনো বস্তুকে আমি ঠেলা দিচ্ছি বা টানছি, উঠাচ্ছি বা নামাচ্ছি, তো বা অন্য কোনোভাবে যদি আমরা প্রভাবিত করতে চাই, তাহলে প্রভাবিত করতে চাওয়ার ফলে বা প্রভাবিত করার ফলে বস্তুটির অবস্থান বা গতির যে পরিবর্তনটা ঘটে, বস্তুটির অবস্থান বা গতির যে পরিবর্তনটা ঘটে, সেই পরিবর্তনকে আমরা বল বা ফোর্স বলি। বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো, নিউটনের প্রথম সূত্রটা এখানে বলা আছে। তারপর জড়তা, জড়তাটা হচ্ছে, জড়তা হলো কোনো বস্তুর তার অবস্থান, কোনো বস্তু তার বর্তমান অবস্থা বজায় রাখার প্রবণতা। অর্থাৎ ধরো এই বস্তুটি এখানে আছে, তো আমি যদি এটাকে বাইরে থেকে বল প্রয়োগ না করি, এই বস্তুটা চিরকাল এখানেই থাকবে, এখান থেকে আর পরিবর্তন হবে না, নড়বে না। কেন? কারণ এইটা এখানে থাকার যে একটা ধর্ম, কোনো একটা বস্তুর ধর্মই হচ্ছে জড়তা। এখন এই জড়তাটা কি? জড়তা হচ্ছে কোনো একটা বস্তুর তার বর্তমান অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, সেই বর্তমান অবস্থা বজায় রাখতে
চাওয়ার প্রবণতাই হচ্ছে মূলত কি বলতো, জড়তা। রাইট, এই যে জড়তার সংজ্ঞা। আচ্ছা, মেজাবিন বলছে কোনো বস্তুর যে অবস্থা আছে সে অবস্থা থাকতে চাও আর প্রবণতা জড়তা বলা হয়। এটা কি হবে? কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া আর প্রবণতা জড়তা বলে। থাকতে চাওয়ার, থাকতে চাওয়া যে কথা বা থাকতে চাওয়ার প্রবণতা একই কথা। মানে কোনো একটা বস্তু, তো কোনো একটা বস্তু আজীবন একই অবস্থায় থাকতে যে চাচ্ছে বা থাকতেছে, এইটাই হচ্ছে তার জড়তা, এটাই হচ্ছে তার ধর্ম। ধরো মেহজাবিনের কথা বলি, মেহজাবিনের একটা ধর্ম আছে কি, যে সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে। সে প্রতিদিন সকালবেলা 8টার সময় ঘুম থেকে ওঠে। তো 8টার সময় যে ঘুম থেকে সে রেগুলার ওঠে, এটা মেহজাবিনের ধর্ম। আবার ধরো মেহজাবিন বাদেও এখানে আর কি আছো, ধরো নিশাত। নিশাত প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠে, মানে মেহজাবিনের থেকে 1 ঘন্টা আগে ওঠে। তার মানে এটা হচ্ছে নিশাতের ধর্ম। বুঝছো? প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট ধর্ম থাকে। তো এরকম প্রত্যেকটি প্রত্যেকটি বস্তুরই একটা ধর্ম আছে। সে ধর্মটা কি? সে ধর্মটা হচ্ছে জড়তা, ইংরেজিতে আমরা ইনারশিয়া বলি। এই জড়তা মানেই হচ্ছে কোনো বস্তু বর্তমানে যেভাবে আছে সেইভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, বা বর্তমান অবস্থাটাকে সে বজায় রাখতে চাওয়ার যে ইচ্ছাটা, যে বর্তমান অবস্থাটাকে বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা। ধরো তুমি শুয়ে আছো, শুয়ে থাকলে মনে হয় যে উঠতে মন চায় না। কেন? কারণ শুয়ে থাকলে তোমার শরীর চাচ্ছে, তোমার বডি চাচ্ছে তোমায় যেন শুয়েই থাকো। এটা তোমার জড়তা। আবার যখন তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকলে তখন আর দাঁড়াতে ইচ্ছা করে না, তখন হাঁটতেই মন চায়। তো এটা হচ্ছে জড়তা, গতি জড়তা। জড়তা 2 প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, এই যে এখানে লেখাই আছে। একটি হচ্ছে স্থিতি জড়তা, আর এটা কি বলতো, আর এটা হচ্ছে গতি জড়তা। এই যে গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কি? যে বস্তুর স্থির থাকার প্রবণতা। আর গতি জড়তা কি? যে বস্তুর সমবেগে চলতে থাকার প্রবণতা। অর্থাৎ কোন একটা বস্তু যদি স্থির আছে এবং আজীবন স্থিরই থাকে, তাহলে এটা হচ্ছে তার স্থিতি জড়তা। আর যখন সে গতিশীল হয়, অর্থাৎ সে চলতেছে তো চলতেছে, মানে সে থামতেছে না, এটা হচ্ছে তার গতি জড়তা। ঠিক আছে? তাহলে স্থিতি জড়তা আর গতি জড়তা কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা একটু, হুম, এরপর দেখো জড়তা জিনিসটা কি আমরা দেখেছি। তো জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা, এখান থেকে তোমরা একটু রিডিং দিতে পারো। এখানে একটা ব্যবহারিক পরীক্ষা দেওয়া আছে যে তুমি যদি একটা গ্লাস নাও, এরকম যদি একটা গ্লাস নাও, এই গ্লাসের উপরে যদি হচ্ছে তুমি একটা পাতলা কাপড়ের টুকরা রাখো এবং তার উপর যদি একটা পয়সা রাখো, পয়সা রেখে কাপড়ের টুকরাটাকে তুমি এরকম টোকা দিয়ে সরাই ফেলছো, তো দেখবা যে পয়সাটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। তো এই পরীক্ষাটা দিয়ে আমরা কি বুঝি? এই পরীক্ষাটা দিয়ে আমরা এটাই বুঝি যে আসলে এই যে পয়সাটা ছিল কাগজের উপরে, ওই পয়সাটা স্থিতি জড়তায় ছিল। স্থিতি জড়তায় থাকার মানে হচ্ছে পয়সাটা যে অবস্থানে ছিল কাগজের, কাগজের উপরে গ্লাস বরাবর যে অবস্থানে ছিল, কাগজটা সরাই নেওয়ার পরেও পয়সাটা ওই অবস্থানই থাকতে চাইবে। কিন্তু যেহেতু তার নিচে এবার সাপোর্ট হিসেবে কাগজটি নেই, এই জন্য পয়সাটি গ্লাসের মধ্যে ওই বরাবর নিচে পড়ে যাবে। তো এটা হচ্ছে জড়তা। তারপর আমরা গতি জড়তার একটা উদাহরণ দেখতে পারি হচ্ছে যখন আমরা বাসে চড়ি। বাস, অনেকে বাসে চড়েছো না? অনেক সবাই তো মোটামুটি বাসে চড়েছো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য আমরা বাসে চড়ি। তো এই বাসে চড়লে তখন হঠাৎ করে যখন ব্রেক দেয়, ব্রেক দেওয়ার সময় আমরা পিছনের দিকে, সরি, ব্রেক দেওয়ার সময় আমরা সামনের দিকে হেলে পড়ি। আর যখন গাড়িটা মানে থামা আছে, থামা অবস্থা থেকে যখন চলা শুরু করে, তখন সেটাকে আমরা, এই যে আমরা পিছনের দিকে চলে আসি। তো এই পিছনের দিকে চলে আসি, থামা অবস্থা থেকে চলতে শুরু করার সময়ে আমরা পিছনের দিকে চলে আসি। এটার একটা মাত্র কারণই হচ্ছে যে এতক্ষণ আমরা স্থিতি জড়তায় ছিলাম। এতক্ষণ যেহেতু আমরা স্থিতি জড়তায় ছিলাম, তো সেই স্থিতি জড়তাটা বজায় রাখতে চাওয়ার জন্য, সেই স্থিতি জড়তাটা বজায় রাখতে চাওয়ার জন্য আমাদের হচ্ছে কি করতে হচ্ছে, আমরা এইখানে ছিলাম। তো বাস যখন চলছে তখন তো বাস আর এইখানে নাই, এখান থেকে সামনে চলে গেছে, কিন্তু আমার বডি এইখানেই থাকতে চাইবে, কারণ সে এতক্ষণ স্থিতি জড়তায় ছিল। সো এইখানে থাকতে চাওয়ার জন্য বাস সামনে যাচ্ছে, বাট আমার বডি পিছনের দিকে থাকতে চাচ্ছে। এটার জন্য, এই স্থিতি জড়তার জন্য আমরা এই পিছনের দিকে হেলে পড়ি যখন স্থিতি অবস্থা থেকে বাস চলতে শুরু করে। বুঝতে পেরেছো? আবার যখন বাস চলতেছে তখন অলরেডি আমরা গতি জড়তার মধ্যেই আছি, বাসের সাথে সাথে আমরা গতিশীল অবস্থায় আছি। হুট করে যখন বাস ব্রেক দিবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব বলতো? সামনের দিকে হেলে পড়বো। কেন? কারণ বাস এতক্ষণ গতিশীল অবস্থায় ছিল,
আমার বডিটাও গতিশীল অবস্থায় ছিল। হুট করে বাস ব্রেক দেওয়ার কারণে বাস থাইমা গেছে, বাট আমার বডিতে তো কেউ ব্রেক দেয় নাই। আমার বডি তো আর থামবে না। সো আমার বডি ওই বাসের সাথে সামনের দিকে যাইতে, মানে বাসের গতির জড়তার কারণে সামনের দিকে যাইতে চেষ্টা করবে দেখা আমাদের বডিটা সামনের দিকে ঝুঁকে পড়ে। সো এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। এরপরে দেখো, বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের টোটাল কয়টা গতিসূত্র বলো তো? তিনটি গতিসূত্র। এই তিনটি গতিসূত্রের মধ্যে দুই নাম্বার যে গতিসূত্রটা, সেই দুই নাম্বার গতিসূত্রটা সেই দুই নাম্বার গতিসূত্রটা হচ্ছে এরকম যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন নিয়ে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা এখানে স্টাবলিশড করা। তো ভরবেগটা কি সেটা আমাদের আগে জানতে হবে। যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রটা ভরবেগ রিলেটেড, তার মানে আমাদের আগে ভরবেগটা জানতে হবে। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরকে এবং বেগকে যদি আমরা গুণ করি, গুণ করার ফলে আমরা নতুন যে একটা রাশি পাবো সেটাই হচ্ছে ভরবেগ। এই ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ইংরেজিতে এটাকে আমরা মোমেন্টাম বলি। তো ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যেহেতু ভরের ইংরেজি হচ্ছে মাস, তো ওই জন্য ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর ভি ফর ভ্যালোসিটি। তো মাস অ্যান্ড ভ্যালোসিটি, এই দুইটাকে গুণ করলে আমরা কি পাবো বলতো? ভরবেগ বা পি পাবো। তাহলে ভরবেগের সংজ্ঞাটা হচ্ছে খুবই সিম্পল। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল। ভরবেগ হচ্ছে কি? ভর ও বেগের গুণফল। এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে ভরবেগ কাকে বলে বা ভরবেগ কি, এই প্রশ্নটি আসতে পারে। এটাকে একটা স্টার্ট দাও। তো এই হচ্ছে ভরবেগ। আর ভরবেগের সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি। এখানে পি মানে হচ্ছে কি? মোমেন্টাম, মানে ভরবেগ। এম মানে হচ্ছে ভর, আর ভি মানে হচ্ছে বেগ। আচ্ছা স্যার, আহ ফ্যানের সুইচ যখন বন্ধ করে দেই তারপরও ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে, এটাকে আমরা কি জড়তা বলতে পারি? এটাকে আমরা গতি জড়তা বলতে পারি। গতি জড়তা কেন? কারণ ফ্যান যখন চলতেছে তখন ফ্যান গতিশীল অবস্থায় আছে, তাই না? তো ফ্যানের পাখাগুলা ফ্যানের সাথে গতিশীল গতি জড়তাটাই মেনটেন করতে চেষ্টা করবে। কিন্তু যখনই তুমি ফ্যানের সুইচটা বন্ধ করে দিছো, তখন তো ইলেকট্রিসিটি সাপ্লাই অফ হয়ে গেছে, তখন তো আর ফ্যানটা ঘুরবে না। কিন্তু এতক্ষণ যেহেতু গতিশীল অবস্থায় ছিল, মানে গতি জড়তাতে ছিল, সেই গতি জড়তাটা মেনটেন করার জন্যই ফ্যানের সুইচ অফ করার পরেও ফ্যানটা আরো কিছুক্ষণ ঘুরে তারপরে বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো মেহজাবিন? আহ তাস তাসরিফা ক্লিয়ার? ওকে। তুষ্মি, হ্যাঁ স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। মেজাবিন, জি স্যার ক্লিয়ার, ওকে। আচ্ছা, তোমরা মেসেজ এভরিওয়ানে কেউ মেসেজ দিও না বাবা, তোমরা পার্সোনালি মেসেজ দাও। নিউটনের দ্বিতীয় সূত্র একটু বলেন। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্রটা আমি বলছি বুকে। আচ্ছা, সমস্যা নাই, আমি বলছি। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। ঠিক আছে? অর্থাৎ ভরবেগের পরিবর্তন মানে কি বলতো? যে আমার কোনো একটা বস্তু চলার সময়ে তার একটা ভরবেগ থাকে, আর যখন সে চলা শেষ করে বা চলতে থাকে তখন তার আরেকটা ভরবেগ হয়, তাই না? মানে শুরুতে একটা ভরবেগ, শেষে একটা ভরবেগ। শুরুর ভরবেগ, শেষের ভরবেগ। এই দুইটা ভরবেগের যে বিয়োগফল বা এই দুইটা ভরবেগের যে পার্থক্য, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, ভরবেগের পরিবর্তনটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, দেখো, ভরবেগের পরিবর্তনটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, তাহলেই আমরা কি পাবো বলতো? তাহলেই আমরা পাবো হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো সেই ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি? সময়ের সাথে ভাগ দিতে হবে। তো সেই হারটা হচ্ছে আমাদের আহ কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। স্যার, টেস্ট পরীক্ষার জন্য পড়লে ভালো করে বুঝিনি। অনুজ, আমি পিডিএফ পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। তাসরিফা ক্লিয়ার, ওকে। মেয়ে যাবেন, ওকে। হুমায়রা ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমি একটু লিখি, তোমরা দেখো। তো ভরবেগের পরিবর্তনের হার বিষয়টা হচ্ছে এরকম যে ভরবেগ, ধরো শেষ ভরবেগ আমরা পরিবর্তন কেমনে বের করি? সবসময় শেষেরটা বিয়োগ আগেরটা। তো এই ধরো এমভি, এটা কি? এমভি। দেখো, তো আমরা কোনো কিছুর পরিবর্তনটা কিভাবে বের করি? শেষেরটা বিয়োগ আগেরটা, মানে আমরা যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ঠিক আছে? তো এই ভরবেগের পরিবর্তন আমরা বের করলাম। এই পরিবর্তনের হার, পরিবর্তনের হার বললেই
সময়ের সাথে ভাগ দিতে হবে। কোনো কিছুর হার মানে কি? সময়ের সাথে ওটাকে ভাগ দিতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল কত? এফ। এই এফ এর সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা আমরা এভাবে দিয়ে থাকি। তাহলে এফ ইজ প্রপোর্শনাল এমভি মাইনাস এম ইউ। এফ ইজ প্রপোর্শনাল এমভি মাইনাস এম ইউ। তো এখান থেকে আমরা প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তো সেই সমানুপাতিক ধ্রুবকের মান যদি আমরা এক একক ধরি, তাহলে আমরা এটা পাই। এই যে এইটা পাই। কিভাবে পাই বলতো? যে এই যে তোমার এমভি আর এম ইউ, এখান থেকে আমরা যদি একটা এম কমন নিই, একটা এম কমন নিলে তাহলে ভি মাইনাস ইউ লেখা যায়। এই যে ভি মাইনাস ইউ লিখছি, আর ডিভাইডেড বাই টি তো আসি, তাই না? আবার এই যে ভি মাইনাস ইউ বাই টি, এতটুকুর পরিবর্তে আমরা এই লিখতে পারি। এটা হচ্ছে ত্বরণের সূত্র। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার মানে কি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ মাইনাস আদি বেগ। আর পরিবর্তনের হার, আমি একটু আগেই বলেছি যে কোনো কিছু পরিবর্তনের হার মানেই হচ্ছে সময়ের সাথে সেটা ভাগ দিতে হবে। তাহলে বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। আর এই ভি মাইনাস ইউ বাই টি এটাই হচ্ছে কি আমার বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি বলতো? ত্বরণ বলি। এই জন্য এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ মানে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তাহলে এই এফ ইকুয়াল টু আলটিমেটলি আমরা কি পাইলাম? এম এ। এফ ইকুয়াল টু আলটিমেটলি আমরা কি পাইলাম বলতো? এম এ। এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি জানো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণটা জানতে পারি। আমরা কি জানতে পারি? বলের পরিমাণটা জানতে পারি। ঠিক আছে অনুজ বাসী, বাবা আমি তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই পড়াচ্ছি। তোমাদের এই চ্যাপ্টার গুলো শেষ হয়ে গিয়েছে, বুঝছো? সো এই চ্যাপ্টার গুলো এখন আমি তোমাদের আপকামিং সামনে পরীক্ষার জন্য রিভিশন করাচ্ছি। মানে তোমাদের যেহেতু চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাই বলবো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা কম ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা টপিক একটু ছোট করে তোমাদের একটু মনে করাই দিব, যেহেতু অলরেডি তোমরা এটা পড়ে ফেলেছো। চলন্ত বাস থেকে নামার সময় কি গতি জড়তা কাজ করে? হ্যাঁ মেজাবিন, চলন্ত বাস থেকে নামার সময়েও গতি জড়তা কাজ করে। কারণ তুমি বাসের সাথে এতক্ষণ গতিশীল অবস্থায় ছিলা। এখন বাস তো চলতেছে, তোমার বডিও তো বাসের সাথে গতিশীল। এখন তুমি যখন বাইরে, যখন বাম পাটা দাও, তখন তুমি একটু সামনে যাও কেন? কারণ তোমার ভিতরে এখনো গতি জড়তা মেনটেন আছে। তো তুমি তোমার পায়ের মাধ্যমে রাস্তার সাথে ঘর্ষণ দিয়া তোমার সেই গতি জড়তাটাকে তুমি থামাই দাও। তো মেজাবিন এখানে এফ ইকুয়াল টু এম এ লেখছো। থ্যাংক ইউ। তুষ্মি স্যার, কি এর পিডিএফ এর কথা বলতেছে সব? আমি নিজেও বুঝতেছি না কিসের পিডিএফ এর কথা বলতেছে। আচ্ছা আমি প্রশ্ন দাগাই দিচ্ছি নিশাত। পিডিএফটা হচ্ছে সম্ভবত মানে ক্লাস নোটের কথা সবাই বলতেছে। আমি ক্লাস নোটটি হচ্ছে এই ক্লাসের সাথে অ্যাড করে দিব, সমস্যা নেই। এই ক্লাসটা তোমরা রেকর্ড পেয়ে যাবা ওয়েবসাইটে, ওখানে তোমরা রেকর্ড ক্লাসের সাথে পিডিএফটাও পেয়ে যাবা। পিডিএফটা হচ্ছে ক্লাস নোট, ঠিক আছে? তো এখান থেকে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবার আসো সেটা। তো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে ক নাম্বারে, কি আসবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে ভরবেগ কাকে বলে এটা আসবে। কি আসবে বলো তো? ভরবেগ কাকে বলে? ঠিক আছে, এই যে ভরবেগ কাকে বলে দাগিয়ে নাও। এই যে ভরবেগ কাকে বলে এটা আসবে, এই থেকে এতটুকু লিখবা। এতটুকু হচ্ছে ভরবেগের সংজ্ঞা। ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, এতটুকু লিখবা। তো ভরবেগের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এমবি, আর ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এতটুকু পড়বা। তাহলে এখান থেকে ত্বরণ কাকে বলে, ভরবেগ কাকে বলে, এটা ক নাম্বারের জন্য আসবে, এটাও ক নাম্বারের জন্য আসবে। আর এই পি ইকুয়াল টু এমবি এটা দিয়ে গ নাম্বারে ম্যাথ আসবে। আর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এটা দিয়েও প্রয়োগমূলক প্রশ্ন মানে ম্যাথ আসবে। ঠিক আছে, তো ম্যাথগুলো কেমন আসবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে। চ্যাপ্টার 4 বাকি ছিল সম্ভবত। যদি সমস্যা নাই, যদি শেষ না হয়ে থাকে ওইটা ক্লাসটা আমি রেকর্ড করে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এই পেজ থেকে আমরা কি কি পড়বো আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো, এখানে একটা ম্যাথ দেখো। একটি বস্তুর ভর হচ্ছে 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। তো প্রযুক্ত বলের মান কত ছিল? তো বস্তুর ভর হচ্ছে এম ইকুয়াল টু 20 কেজি, ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে বল এফ এর মান কত? আমরা জানি বল এফ ইকুয়াল টু এম এ।
এম এর মান 20 কেজি, এ এর মান 2 মিটার পার সেকেন্ড। তাহলে 20 আর 2 গুণ করলে 40। আর এককটা হবে কি? নিউটন। বলের একক কি? নিউটন। এফ এর একক কি বলো? নিউটন। সো এভাবে আহ সূত্র দিয়ে, এই যে এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র, এটা দিয়ে ম্যাথ আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সূত্র পাইলাম তিনটা। সূত্র কয়টা পাইলাম? তিনটা। একটা সূত্র হচ্ছে ভরবেগের সূত্র, একটা ত্বরণের সূত্র, আর একটা হচ্ছে এই যে বলের সূত্র। তিনটা। এই যে বলের সূত্র তিনটা। এই তিনটা জিনিস এখান থেকে আসবো। ঠিক আছে, এই তিনটা জিনিস থেকে আমরা ম্যাথ করব। এরপরে দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। এখান থেকে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সংজ্ঞাটা লাগবে। ক্রিয়া বল কাকে বলে, প্রতিক্রিয়া বল কাকে বলে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। তাহলে সংজ্ঞাটা এই যে এখানে দেওয়া আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা আসছে নিউটনের তৃতীয় সূত্র থেকে। তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ধারণা সম্বন্ধে জানতে পারি, ধারণা পাই আমরা। তো নিউটনের গতির তৃতীয় সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো বস্তুর উপর যদি অন্য কোনো বস্তু বল প্রয়োগ করে, তবে সেই দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ ফর এভরি অ্যাকশন, ফর এভরি অ্যাকশন হ্যাভ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। বুঝতে পেরেছ? ওই কথাটিকে এখানে আরো সহজ ভাষায় বলেছে যে কি, কোনো বস্তুর উপর যদি অন্য একটি বস্তু বল প্রয়োগ করে, ধরো আমার এই হাত, এই হাতের উপর যদি এই হাতটা বল প্রয়োগ করে, তাহলে আমার এই হাতটা, এই হাতের উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া বল। কি বল? ক্রিয়া, মানে অ্যাকশন ফোর্স। আর এই ক্রিয়া বলের কারণে আমার এই হাতটা, আমার এই হাতটাকে এদিকে একটা বল প্রয়োগ করবে, এই যে এদিকে একটা ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে, যেহেতু এখানে এইটা ক্রিয়া করছে, সেই ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে এটা এদিকে আসবে। তাহলে এই ক্রিয়ার প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা আসছে মূলত নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, এরপরে দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়ার কয়েকটি উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ হচ্ছে, দুইটা উদাহরণ তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা উদাহরণ হচ্ছে আমরা মানুষের হাঁটা। একজন মানুষ হাঁটার সময় পা দিয়ে মাটিতে ধাক্কা দেয়। পা দিয়ে মাটিতে কি করে? ধাক্কা দেয়। এটা হচ্ছে ক্রিয়া বল। মাটিতে যে ধাক্কাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া বল। এই ক্রিয়া বলের বিপরীতে মাটিও আমাদের পাকে বা আমাদের বডিকে বিপরীত দিকে, অর্থাৎ লম্বভাবে উপরের দিকে একটা বল দিবে। এই বলটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের জন্য আমরা হাঁটতে পারি। এই প্রতিক্রিয়া বলটা যদি না থাকতো, অর্থাৎ আমরা যদি মাটিকে শুধু ক্রিয়া বলই দিতাম, মাটি যদি প্রতিক্রিয়া বল না দিত, তাহলে আমরা ইজিলি মুভমেন্ট করতে পারতাম না, চলাচল করতে পারতাম না। তাহলে এই হাঁটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের একটা উদাহরণ। 2 নম্বর আরেকটা উদাহরণ হচ্ছে আহ মাঝি। একজন মাঝি মানে যে নৌকা চালায়, তো সেই মাঝি লগি, লগি মানে কি? বৈঠা। এই বৈঠা দিয়ে নৌকা যখন ঠেলে নিয়ে যায়, তখন মাঝি কি করে? ওই লগি বা বৈঠাটা পানির মধ্যে দিয়ে, পানির মধ্যে যে মাটি আছে সেই মাটিতে ক্রিয়া বল দেয়। আর মাটিও সেই ক্রিয়া বলের বিপরীতে নৌকা সহ মাঝিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। ওই প্রতিক্রিয়া বলের কারণেই, ওই প্রতিক্রিয়া বলের কারণেই হচ্ছে নৌকা সহ মাঝি সামনের দিকে এগিয়ে চলে। তো এটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উদাহরণ। ইজি। ও ম্যাডাম, ক্লাস দেওয়া হবে না আমাদের সম্পদ? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। তোমাদের চ্যাপ্টার 8 এর ক্লাস যদি না হয়ে থাকে দেওয়া হবে। টিপস তো, হ্যাঁ, টিট ফর ট্যাট। হ্যাঁ, এটাও বলা যায়। মেজাবিন বলেছো টিট ফর ট্যাট, এটাও নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা ভার্সন হতে পারে আর কি। ঠিক আছে, তাসরিফা অথই ক্লিয়ার? ওকে। তাহলে এই দুইটা এক্সাম্পল তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা নিউটনের গতিসূত্রের ব্যবহার হিসেবে এই দুইটা এক্সাম্পল পড়বা, মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ হিসেবে দুইটা এক্সাম্পল পড়বা। একটা এক্সাম্পল হচ্ছে মানুষের হাঁটা, এবং লগি দিয়ে বৈঠা বা বৈঠা দিয়ে হচ্ছে নৌকা চালানো। এই দুইটা উদাহরণ হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, তাহলে এখান থেকে এই প্রশ্নটা খ নম্বরে বা গ নম্বরে আসতে পারে, অনুধাবনমূলক বা প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এখন খেয়াল করো বলের প্রকৃতি।
এই টপিকটি ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখানে কিভাবে আসবে? বলের প্রকৃতি কয়টা বলো তো? বলের প্রকৃতি হচ্ছে চারটা। হ্যাঁ, মানে চার ধরনের মৌলিক বল আছে। টোটাল মৌলিক বল কয়টি? টোটাল মৌলিক বল হচ্ছে চারটি। কি কি? একটি হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, 3 নম্বরে দুর্বল নিউক্লিয় বল, 4 নম্বরে সবল নিউক্লিয় বল। তাহলে এই যে চারটা বল, এই চারটা বলের মধ্যে তোমার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে মহাকর্ষ বল কাকে বলে, এই প্রশ্নটি আসতে পারে ক নম্বরের জন্য, যে মহাকর্ষ বল বা গ্রাভিটেশনাল ফোর্স কাকে বলে। তখন তুমি সংজ্ঞাটা এভাবে দিবা যে এই যে মহাকর্ষ বল হলো ভরযুক্ত বস্তুর পারস্পরিক আকর্ষণ বল। মহাকর্ষ বল কি? ভরযুক্ত বস্তুর পারস্পরিক আকর্ষণ বল। অর্থাৎ এই বলটা কাজ করবে এমন দুইটা বস্তুর মধ্যে যে দুইটা বস্তুর ভর আছে। কি আছে? ভর আছে। এবং ভরযুক্ত দুইটা বস্তুর মধ্যে পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে নট অনলি পৃথিবী, এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটাকে মহাকর্ষ বল বলে। তো দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘোরা, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে চারপাশে ঘোরে, কেন ঘোরে? মহাকর্ষ বল আছে বলে ঘোরে। সূর্য এবং পৃথিবীর মধ্যে যে বল, সেই বলটাকেই আমরা মহাকর্ষ বল বলি। এমনকি আমাদের পৃথিবীতে টিকে থাকা সবকিছু মহাকর্ষ বলের কারণে সম্ভব। পৃথিবীতে টিকে আছে মানে কি? পৃথিবীতে টিকে আছে মানে হচ্ছে পৃথিবীর সাথে আমাদের যে আকর্ষণ বলটা, সেটাও এক ধরনের মহাকর্ষ বল। পৃথিবীর মহাকর্ষ বলকে আমরা মাধ্যাকর্ষণ বল বলি। এখন সবকিছুই হচ্ছে মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যেই বল মানেই সেটা মহাকর্ষ বল। কিন্তু ওইখানে যদি দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হয় পৃথিবী, আরেকটা বস্তু যদি হয় যে কোনো কিছু, তাহলে পৃথিবী এবং যে কোনো কিছুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা মাধ্যাকর্ষণ বল বলি। সেটাকে আমরা কি বলি? মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল বলি, বা এটাকে আমরা অভিকর্ষ বলও বলি। যা আমাদের নিচের দিকে টেনে রাখে এবং ওজনের অনুভূতি জাগায়। নিচের দিকে টেনে রাখে মানে কি? পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানে। কেন্দ্র বরাবর সবকিছুকে পৃথিবী টানে। কেন্দ্র বরাবর টানে। তো এই কেন্দ্র বরাবর কোন বলের কারণে টানে? কেন্দ্র বরাবর যেই বলের কারণে টানে, সেই বলটাকে আমরা মাধ্যাকর্ষণ বল বলি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তু, ধরো আমার এবং পৃথিবীর সাথে যে বল, আমি এবং পৃথিবী এই দুজনের মধ্যে যে বলটা কাজ করতেছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তো এই বলের কারণেই হচ্ছে আমরা পৃথিবীতে টিকে আছি। 2 নম্বর যে বলটা, সেটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি আসলে? আচ্ছা, অনুজ লিখেছো স্যার 7টার সময় ক্লাস শুরু হলে ভালো হয়। 7টার সময় ক্লাস আহ তোমাদের 6:30 থেকে 7:30 একটা ক্লাস, আর 8 6:30 থেকে 7:30, 8টা থেকে 9টা, এই টাইমটা আসলে এমন ভাবে ডিজাইন করে রাখা হয়েছে যাতে হচ্ছে অন্যান্য স্টুডেন্টের সাথে অনেকেরই হচ্ছে তোমার, ধরো লাইভ ক্লাস থাকে রাত 9টায়। তো সেই লাইভ ক্লাসে তাদের ক্লাস করতে অসুবিধা হবে যদি আমরা 7টায় ক্লাস শুরু করি। কারণ 7টায় শুরু করলে ওটা 8টায় শেষ করতে হবে। আবার ধরো 8:30টায় শুরু করলে 9:30টায় শেষ করতে হবে। যার কারণে আমরা 9টার যে লাইভ, সে 9টার লাইভটা তখন পিছিয়ে 9:30 নিলে ওটা শেষ হতে রাত্র 11টা বাজবে। তো এত রাত পর্যন্ত আসলে লাইভ ক্লাস করা তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। যার কারণে হচ্ছে আমরা ক্লাস টাইমটা একটু এগিয়ে এনেছি। তড়িৎচুম্বকীয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। হ্যাঁ, আমি বলছি। দেখো, এখানে তড়িৎ চুম্বকীয় বলটাকে আসলে দেখো, তড়িৎ এবং চুম্বক এই দুইটা দুই জিনিস। দুইটা কিন্তু দুই জিনিস, দুইটা কিন্তু এক না। কিন্তু এই দুইটার সম্মিলনে যে একটা বলের সৃষ্টি হয়, ওই বলটাকে আমরা কি বলি? তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে? চিরুনি, চিরুনি দিয়ে মাথা আশ্রিয়েছো তোমরা। তো এই চিরুনি দিয়ে যখন চুলে ঘষা হয়, ঘষার পরে ওই চিরুনিটাকে যখন অনেকগুলো কাগজের টুকরার উপরে ধরা হয়, তখন সেই কাগজের টুকরোগুলা চিরুনির সাথে লেগে যায়। তো এই যে কাগজের টুকরোকে টানা বা চুম্বক দিয়ে অন্য একটা চুম্বককে ধরো টানা, আকর্ষণ বা বিকর্ষণ করে, একটা চুম্বক আছে আর একটা চুম্বক, এই দুইটা চুম্বককে আমি পাশাপাশি রাখলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তাহলে এখানে যে এই যে বলটা, তো এটা আসলে কি? এগুলোই হচ্ছে মূলত চুম্বক বলের উদাহরণ। মাধ্যাকর্ষণ বলের তুলনায় এই যে বিদ্যুৎ চুম্বকীয় বলের শক্তি অনেক বেশি।
এটা মনে রাখবা। তাহলে যদি এভাবে প্রশ্ন আসে যে আর মাধ্যাকর্ষণ বলেন বল নাকি তড়িৎচুম্বকীয় বল, এই দুইটা বলের মধ্যে কোনটি সবল বল? সবল বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। ছোট একটি চিরুনি পৃথিবীর বিশাল মহাকর্ষকেও জয় করতে পারে কাগজকে তুলতে। বলের তুলনায় তড়িৎচুম্বকীয় বল তো অনেক শক্তিশালী বল, এটা তো আমরা মাত্রই জানলাম। এখন কত গুণ শক্তিশালী সেটাও জেনে নাও, এটা এমসিকিউতে আসবে। 10⁻36, 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে মাধ্যাকর্ষণ বলের তুলনায় তড়িৎচুম্বকীয় বল কত বেশি শক্তিশালী। এরপরে দেখো দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলের যে পাল্লাটা আর কি, বা যে মাত্রাটা, সেটা হচ্ছে 10⁻18 মিটার। এই লাইনটা দাগাই নাও, এই লাইনটাও ইম্পর্টেন্ট। যে দুর্বল নিউক্লিয় বল, এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা কত? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা মানে কি, যে কতটুকু দূরত্ব রাখলে এরা আসলে কাজ করতে পারে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল কাকে বলে দেখো। তেজস্ক্রিয় মৌলের নাম শুনেছো না তোমরা? তেজস্ক্রিয় মৌল, যে সকল মৌল থেকে অনবরত রেডিয়েশন হয়, সে সকল মৌলকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। অর্থাৎ পর্যায় সারণীতে 80 80 পারমাণবিক সংখ্যার থেকে বেশি যত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আছে, এই মৌলগুলা থেকে অটোমেটিক্যালি রেডিয়েশন বের হয়, মানে তোমার হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। এই তেজস্ক্রিয় রশ্মি বের হয় যে সকল মৌল থেকে, তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। আর তেজস্ক্রিয় প্রত্যেকটা মৌলের মধ্যে বা তেজস্ক্রিয় পরমাণুর মধ্যে একদম ঠিক মাঝখানে নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মির অপর নাম হচ্ছে ইলেকট্রন। তো সেই বিটা রশ্মি বা ইলেকট্রন যে বের হয়, সেই বের হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা কি বলি? সেই ঘটনাটাকে আমরা, মানে ঘটনার যে কারণ, সে কারণটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ যে বলের কারণে বিটা ক্ষয় হয় বা ইলেকট্রন বের হয়ে আসে, যে বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়ে আসে, তাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? তো দুর্বল নিউক্লিয় দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে এরকম যে এটি তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় অনেক শক্তিশালী, কিন্তু মহাকর্ষ বলের চেয়ে আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বলটা হচ্ছে আহ দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। তারপরে কি, খুব অল্প দূরত্বে কাজ করে, মানে 10⁻18 মিটার দূরত্ব থেকে এটা কাজ করে, মানে খুবই স্বল্প পাল্লা। এবার তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বের হওয়া বিটা রশ্মি, বিটা লেখা এখানে বাট হবে বিটা। বিটা রশ্মির অপর নামে হচ্ছে ইলেকট্রন, এটা মনে রাখবা। যে বিটা রশ্মি বের হওয়া মানে ওইখান থেকে ইলেকট্রন বের হইতেছে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হওয়ার কারণটাই হচ্ছে মূলত দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে, বলটা হচ্ছে সেই বল যে বলের কারণে হচ্ছে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি ক্ষয় হয়। দুর্বল নিউক্লিয় বলের কারণেই কিছু নিউক্লিয়ার ক্রিয়া ধীরে ধীরে ঘটে, মানে নিউক্লিয়াসের মধ্যে যে বিক্রিয়া সেগুলো ধীরে ধীরে ঘটে। এটি পরমাণুর ভেতরে কিছু রেডিও অ্যাক্টিভ ক্রিয়ার ব্যাখ্যা দেয়। বেটা হ্যাঁ, বেটা না, বিটা। আচ্ছা, এবার আসো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা কি আসলে? তাহলে এটা সংজ্ঞাটা হবে এরকম: যে বল যে বল প্রোটন এবং নিউট্রনকে পরমাণুর কেন্দ্রে আটকে রাখে, সেই বল কি? সবল নিউক্লিয় বল হচ্ছে এমনই একটা বল, যে বলের কারণে তোমরা জানো যে একটা মৌল একটা মৌল পরমাণু দিয়ে গঠিত। তো সেই পরমাণুর গঠনটা কি? গঠনটা হচ্ছে মাঝখানে থাকে নিউক্লিয়াস, চারপাশে থাকে ইলেকট্রন। তাহলে এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে আবার দুইটা জিনিস, মানে প্রধানত দুইটা জিনিস থাকে। অনেক জিনিসই থাকে বাট মেইনলি দুইটা জিনিস আমরা সবসময় পেয়ে থাকি, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। তো এই প্রোটন আর নিউট্রন, তুষ্মি হ্যান্ড রেজ করেছো, আচ্ছা তুষ্মি কিছু বলবা? আমি তোমাকে আনমিউট করছি, বলো। স্যার আপনার কথাগুলো তাড়াতাড়ি শোনাচ্ছে। আমার কথা তাড়াতাড়ি শোনাচ্ছে? ওকে, ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি স্যার। একটু স্লোলি বলছি। আচ্ছা, তো যে বলের কারণে যে বলের কারণে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন
ও নিউট্রন, যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আটকে রাখে বা আটকে থাকে, যে বলের কারণে, সেই বলটাকে আমরা কি বলি? সবল নিউক্লিয় বল বলি। তো এই বলের আহ মাত্রাটা কত, মানে পাল্লাটা কত? পাল্লা, পাল্লা মানে কি? যে মিনিমাম কতটুকু দূরত্বের মধ্যে এই বলটা কাজ করে। তো তোমরা একটু চিন্তা করে দেখো, একটা পরমাণু খুবই টাইনি একটা পার্টিকেল, তো এটার ভিতরে যে নিউক্লিয়াসটা সেটা আরো ছোট। তো সেই ছোট নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে, এগুলো আরো বেশি ছোট। তাহলে এত ছোট জায়গার মধ্যে যখন নিউট্রন আর প্রোটন একসাথে থাকে, তখন তারা খুব কাছাকাছি থাকবে, খুবই কাছাকাছি থাকবে। তো সেই যেহেতু অনেক কাছাকাছি থাকে, এই জন্য এই বলের যে পাল্লাটা সেটা খুবই কম। কেন? কারণ খুবই কাছাকাছি থাকলেই এই বলটা কার্যকর হয়। মানে যদি একটু দূরে রাখো তাহলে এই বলটা কার্যকর হবে না। তাহলে সেই খুব কাছাকাছিটা কত? 10⁻−15। 10⁻−15, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্স্যাক্টলি না, জাস্ট কাছাকাছি, মানে 10⁻−15 মিটার এর কাছাকাছি। এরকম দূরত্বে যদি তুমি একটা প্রোটন আর একটা নিউট্রনকে রাখো, তাহলে সেই প্রোটন আর নিউট্রনের মধ্যেই যে বলটা কাজ করবে সেটি হচ্ছে সবল নিউক্লিয় বল। বুঝতে পেরেছো? এখন আসো এটার আসলে এই বলটা, এটার তাৎপর্যটা কি? নিউক্লিয়ার শক্তি বা হচ্ছে তোমার নিউক্লিয়ার এনার্জি, সূর্যের আলো, সানলাইট, তাপের উৎপাদন, প্রোডাকশন অফ হিট, এই বলের কারণে সম্ভব হয়। তাহলে তাপের উৎপাদন সবল নিউক্লিয় বলের কারণে সম্ভব হয়। সূর্যের আলো, এটাও সবল নিউক্লিয় বলের কারণে সম্ভব হয়। নিউক্লিয়ার শক্তি, এটাও সবল নিউক্লিয় বলের কারণেই আমরা পেয়ে থাকি। শক্তির কারণে নিউক্লিয়ার ভাঙন বা সংযোজনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, মানে এই যে সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়ার ভাঙন বা সংযোজনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন করা যায়। সো আমরা 4 প্রকার বল পড়ে ফেলছি। এই 4 প্রকার বল নিয়ে কারো কোনো আচ্ছা, নিশাত বারবার বলতেছো বিটা না বেটা। ওকে, ঠিক আছে নিশাত, খুব মজা নিচ্ছ। আচ্ছা, তো এই যে 4টা বল আমরা পড়লাম, এই 4টা বল নিয়ে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি বলি যে এই 4টা বল দিয়ে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা। প্রথম কথা হচ্ছে, এখানে 3 ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই 4টা বলের সংজ্ঞা আসবে, সংজ্ঞা, ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্রাভিটেশনাল ফোর্স? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? এরকম করে ডেফিনেশন বা সংজ্ঞা আসবে ক নাম্বারে, মানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে 1 মার্কের জন্য। বুঝতে পেরেছো? তখন তুমি জাস্ট সংজ্ঞাটা বলবা। মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎ ও চুম্বকের পারস্পরিক ক্রিয়ার ফলে যে বলটা সৃষ্টি হয় তাকে তড়িৎ চুম্বকীয় বল বলে। আর তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয়ের ফলে বা ইলেকট্রন বের হয়ে যায় যে বলের কারণে, বা যে বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি ক্ষরণ হয় বা ইলেকট্রন বের হয়, তাকে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স বলে। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যে বলের কারণে পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন আর প্রোটন আছে, সেই নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। অর্থাৎ যে বলের কারণে নিউট্রন এবং প্রোটন পরমাণুর কেন্দ্রে থাকে বা নিউক্লিয়াসের মধ্যে আটকে থাকে, যে বলের কারণে, সেই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এই 4টা সংজ্ঞা এভাবে দিবা যদি ক নাম্বারে প্রশ্ন আসে। এবার আসো খ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, খ নাম্বার মানে কি? অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কসের জন্য। বা তোমাদের এসকিউ 2026 সাল থেকে নতুন একটা সিস্টেম চালু হবে, তোমাদের 10 মার্কের শর্ট কোশ্চেন থাকবে এসকিউ। তো সেই শর্ট কোশ্চেন 2 মার্কের যেটা, সেটা অনুধাবনমূলক প্রশ্নের মতোই সেম। তো ওখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষ বল বলতে কি বুঝো? এটা খ নাম্বারে যখন আসবে, তখন তুমি প্রথমে সংজ্ঞা দিবা। এই সংজ্ঞা দিলে তুমি 1 মার্ক পাবা। আর বাকি 1 মার্ক পাওয়ার জন্য তোমার একটু ডেসক্রিপশন দিতে হবে 1-2 লাইনের। সেটা হচ্ছে এরকম যে তুমি তখন বলবা, এক্সাম্পল দিবা যে পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে, তারপরে সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, এইগুলো হচ্ছে তোমার সব মহাকর্ষ বলের উদাহরণ। তারপর হচ্ছে তোমার গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সব মহাকর্ষ বলের উদাহরণ। এই উদাহরণগুলো অ্যাড করে দিবা, তাহলে এটা শর্ট কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। আবার সেম, তড়িৎ চুম্বকীয় বল বলতে কি বোঝো, এটা খ নাম্বারে যদি আসে, তাহলে প্রথমে সংজ্ঞা দিবা যে কাকে বলে, তারপর হচ্ছে এক্সাম্পল দিবা, এবং আরেকটা কথা মেনশন করবা, সেটা হচ্ছে আহ কত গুণ শক্তিশালী। কার থেকে শক্তিশালী? কার থেকে শক্তিশালী? মহাকর্ষ বল থেকে শক্তিশালী। মহাকর্ষ বল থেকে
তড়িৎচুম্বকীয় বল কত গুণ শক্তিশালী বা কত ট্রিলিয়ন শক্তিশালী, সেটা যদি তোমাকে মেনশন করে দাও, তাহলে তুমি 2 মার্কসের একটা অ্যান্সার তুমি দিতে পারবে। দুর্বল নিউক্লিয় বলের ডেসক্রিপশন চাইলেও সেম, প্রথমে সংজ্ঞা দিবা, তারপর বলবা যে এটা খুবই কম দূরত্বে কাজ করে, মাত্র 10⁻⁻18 মিটার দূরত্বেই এ কাজ করে। সবল নিউক্লিয় বলের বেলায় সেম, -10⁻15 মিটার দূরত্বের মধ্যে এরা কাজ করে, এবং এখানে সংজ্ঞাটা হচ্ছে কিরকম, ওই যে শুরুতে যেটা বললাম যে প্রোটন আর নিউট্রন এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। হুমায়রা তখন যেভাবে বললাম এভাবে বর্ণনা করবা, মানে প্রথমে সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে উদাহরণ দিবা, আর কোনটা কত গুণ ভারী বা কত দূরত্বে থাকলে কাজ করতে পারে সেটা। তো এই গেল ক এর ক্ষয়ের জন্য। এবার গ বা ঘ এর জন্য যদি প্রশ্ন আসে, তাহলে তোমাকে এখানে ফুললি ডেসক্রিপশন দিতে হবে। তখন 4টা বল নিয়ে প্রশ্ন আসবে যে মৌলিক বলগুলো ব্যাখ্যা করো, মৌলিক বলগুলো ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন আসলে তোমার 4টা বলই দিতে হবে: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। প্রত্যেকটার কি কি দিবা? 4টা করে জিনিস দিবা। প্রথমে দিবা সংজ্ঞা, তারপরে দিবা উদাহরণ, তারপরে দিবা পাল্লা কত দূরত্বে কাজ করে, তারপরে দিবা কত গুণ শক্তিশালী। এই 4টা জিনিস দিবা। তাহলে 4 16টা, 4 16টা জিনিস দেওয়া হলো। এই 16টা জিনিস দিলে তাহলে তোমার এটা একটা বড় কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। এরপরে দেখো, আমরা নেক্সট টপিকে চলে যাব, ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ হচ্ছে এক ধরনের বল, এটা মনে রাখবা। আমরা অনেক ধরনের বলের কথাই জানি, তাই না? ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, সাম্য বল, অসাম্য বল, অনেক ধরনের বল আছে। তো ওরকম অনেকগুলো বলের মতো ঘর্ষণও হচ্ছে একটা বল। ঠিক আছে, ঘর্ষণ বল ছাড়া আর কিছুই না। কেমন বল? ঘর্ষণ হলো এমন একটি বল যা দুইটি পৃষ্ঠের সংস্পর্শে বস্তুটির গতি বা ত্বরণকে বাধা দেয়। ঠিক আছে, গতি বা ত্বরণ। আচ্ছা, গতি বা ত্বরণ মানে কি? ত্বরণ কাকে বলে বলো তো? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাই না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন মানে কি? যে শেষ বেগ কত, আদি বেগ কত, সেই দুটার বিয়োগফল, সেই বিয়োগফলকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেটার বেগের পরিবর্তনের হারটা পাবো। তো সেই বেগের পরিবর্তনের হারটাকে একত্রে আমরা ত্বরণ বলি। ঠিক আছে, এত কথা না বলার থেকে তার থেকে আমি যদি বলি যে ত্বরণ কত, এই ত্বরণ কত এই কথার মিনিংটা এভাবে বুঝাবে যে প্রতি সেকেন্ডে বা একক সময়ে, প্রতি সেকেন্ড একক সময় বলতে 1 সেকেন্ড বোঝায়, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগটা বৃদ্ধি পাচ্ছে, কতটুকু করে বেগটা বৃদ্ধি পাচ্ছে, সেই বেগের পরিমাণটাই হচ্ছে, 1 সেকেন্ডে যে পরিমাণ বেগটা বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণটাই হচ্ছে আমার ত্বরণ। তাহলে ঘর্ষণ বল হচ্ছে এমন একটি বল যা দুইটা পৃষ্ঠ, এই যে আমার দুইটা হাত, দুইটা হাতে আমি যদি এভাবে দুইটা হাতের দুইটা পৃষ্ঠের সাথে এরকম বল প্রয়োগ করি, তাহলে এখানে আমার হাতের তালুটা গরম হয়ে যাবে, একটু পরে গরম হয়ে যাবে। গরম কেন হবে? কারণ আমার হাতের তালুতে আমি ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছি বা ঘর্ষণ বল অ্যাপ্লাই করছি। ঘর্ষণ বল অ্যাপ্লাই করার কারণে এখানে তাপশক্তি উৎপন্ন হয়েছে। তো ঘর্ষণের ফলে ওখানে মূলত তাপশক্তি উৎপন্ন হয়। আর দিকটা কোন দিকে হবে? দিকটা হবে সর্বদা বস্তুটির গতি বা ত্বরণের বিপরীত দিক কাজ করে। মানে ঘর্ষণ বল সর্বদা বস্তুটির গতি বা ত্বরণের বিপরীত দিক। ধরো একটা বস্তুর ত্বরণ হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকের বিপরীত দিক কোনটা বলো তো? দক্ষিণ দিক। তাহলে যদি ত্বরণ হয় উত্তর দিকে, ত্বরণ উত্তর দিকে হয়, এই কথার আরো সহজ বাংলা ভাষা হচ্ছে একটা বস্তু উত্তর দিকে যাচ্ছে। উত্তর দিকে যাচ্ছে মানে তার ত্বরণটা উত্তর দিকে অথবা তার গতিটা উত্তর দিকে। তো যদি গতি উত্তর দিকে হয় বা ত্বরণ উত্তর দিকে হয়, তাহলে ঘর্ষণটা হবে কোন দিকে? তার ঠিক অপোজিট ডিরেকশনে, অর্থাৎ দক্ষিণ দিকে। ঠিক আছে, যেই দিকে ত্বরণ বা গতি হবে তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণটা হবে। সো এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসবে যে বল ও ঘর্ষণের দিকটা পরস্পর কেমন বা কোন দিকে, মানে গতি এবং ঘর্ষণ। এখন ঘর্ষণটা কেন সৃষ্টি হয় বা এটার কারণটা কি আসলে? দেখো, যদিও যে কোনো পৃষ্ঠ দেখতে মসৃণ মনে হয় না আপাত দৃষ্টিতে, যে ধরো একটা কাগজ, একটা কাগজের পৃষ্ঠটা খুব বেশি মসৃণ মনে হয়, বা একটা খুব সমান টাইলস, বা একটা সুন্দর বার্নিশ করা একটা কাঠ, এগুলার যে মানে তলটা বা হচ্ছে একটা ফ্লোর, এই ফ্লোরের যে তল, এই তলটাকে আপাত দৃষ্টিতে দেখতে খুব ক্লিন মনে হয়, মনে হয় যে এটা খুব মসৃণ, তাই না? কিন্তু তুমি যদি মাইক্রোস্কোপ থেকে, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়া বা অনেক হাই লেভেলের মাইক্রোস্কোপ দিয়া ওই মসৃণ তলটাকে তুমি জুম করে দেখো, তাহলে তুমি দেখবা ওইখানে অনেক এবড়ো থেবড়ো
জায়গা আছে, মানে উঁচা নিচা, মানে ওটা মাইক্রোস্কোপিকলি ওটা হচ্ছে মসৃণ না, অমসৃণ। অর্থাৎ এই দুনিয়াতে এমন কোনো তল নাই যেটা মসৃণ, সব তলই এখানে অমসৃণ, খালি কোনোটা কম কোনোটা বেশি। তাহলে এই যে অমসৃণ তল, এই অমসৃণ এবড়ো যে তলগুলা, তো এই এবড়ো তলগুলার মধ্যেই হচ্ছে আটকায়া যায়। কি আটকায়া যায়? যখন তুমি একটা তলের উপর থেকে আরেকটা তলকে নিয়ে যাইতে চাও, তখন ওই খাঁজ কাটা জায়গার মধ্যে একটা তলের খাঁজের মধ্যে আরেকটা তলের বর্ধিতাংশটা ঢুকে পড়ে, আবার একটা তলের বর্ধিতাংশ অন্য অংশের খাঁজের মধ্যে ঢুকে পড়ে। তো এরকম খাঁজ বর্ধিতাংশ এভাবে করেই প্রত্যেকটা বস্তুর তল গঠিত। তাহলে এই তলগুলা যখন একটার উপর থেকে আরেকটা তুমি নিতে চেষ্টা করো, তখনই হচ্ছে এখানে মূলত একটা তলের সাথে আরেকটা তলের এই যে তোমার খাতে যুক্ত হয়ে আটকিয়ে যায়। আটকানোর ফলে মূলত এখানে ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। এবার এই ঘর্ষণের সাথে ওজনের প্রভাবটা কি আসলে? বস্তুর ওজন বেশি হলে পৃষ্ঠের সাথে সংস্পর্শ বাড়ে, অর্থাৎ ঘর্ষণও বাড়ে। এক কথায় ওজন বাড়লে ঘর্ষণ বাড়ে। এবার ঘর্ষণ বল কয় প্রকার? দুই প্রকার, স্থির ঘর্ষণ, গতি ঘর্ষণ। স্থির ঘর্ষণ কি? স্থির ঘর্ষণ বস্তুকে স্থির রাখে, গতি ঘর্ষণ চলন্ত বস্তুর গতিকে বাধা দেয়। ঠিক আছে, এখানে একটা ঘর্ষণের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবার ঘর্ষণ বলের প্রকারভেদের মধ্যে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সেটা হচ্ছে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটাকে আমরা স্থিতিক ঘর্ষণ বলি। স্থিতি ঘর্ষণের জন্য আমরা কি কি করতে পারি বলতো? স্থিতি ঘর্ষণের কয়েকটা বাস্তব উদাহরণের মধ্যে একটা হচ্ছে আমরা হাঁটতে পারি, আমাদের হাঁটা চলা। এই হাঁটা চলার আহ হাঁটতে চলতে গেলে মূলত এখানে যে ঘর্ষণটা দায়ী, সেই ঘর্ষণটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কিভাবে স্থিতি ঘর্ষণ দায়ী? কারণ চিন্তা করে দেখো, আমরা যখন হাঁটি তখন আমাদের পা বা আমাদের জুতা, এই জুতার যে তলা, এই তলা মাটিতে স্থিতি ঘর্ষণের কারণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। তুমি যে যখন হাঁটতে থাকো তখন তোমার পাটা যখন সামনে দাও, একটা স্টেপ সামনে দাও, তখন পিছলায় কিন্তু তুমি সামনে আরো চলে যাও না, কিন্তু ওইখানে স্থির থাকে। কেন স্থির থাকে? কারণ তোমার পায়ের জুতার সাথে ওইখানের মাটি বা ওইখানের যে রাস্তা, সেই রাস্তার এবড়ো থেবড়ো তলের মধ্যে তোমার পায়ের জুতার খাঁজগুলা আটকায় গেছে। আটকায় গেছে মানে কি? ওইখানে স্থিতি ঘর্ষণ হয়েছে। কেন স্থিতি ঘর্ষণ হয়েছে? কারণ আমরা স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা এইভাবেই পড়েছি যে দুটা বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকলে, মানে রাস্তাও স্থির, তোমার জুতার তলাও স্থির। রাস্তাও স্থির, তোমার জুতার তলাও স্থির। এই দুইটা স্থির বস্তু যখন একসাথে আটকে যাবে, তখন ওখানে যে ঘর্ষণটা সৃষ্টি হবে ওটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ, মানে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের উদাহরণ কি কি? হাঁটতে পারা। এরপর দেখো গতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনটা ঠিক স্ট্যাটিক ফ্রিকশনের উল্টা। অর্থাৎ একটি বস্তুর সাপেক্ষে যখন অন্য বস্তু চলমান হয়, একটা বস্তুর সাপেক্ষে যখন অন্য একটা বস্তু চলমান, মানে একটা স্থির আরেকটা গতিশীল, একটা সাপেক্ষে আরেকটা চলমান, ওরকম অবস্থাতে যে ঘর্ষণটা হবে সেই ঘর্ষণটা হচ্ছে গতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। এই কাইনেটিক ফ্রিকশনের এক্সাম্পল কি কি হইতে পারে? সবচেয়ে কমন যে এক্সাম্পলটা তোমাদের কাছে সবচেয়ে ওয়েল নোন যে এক্সাম্পল, সেটা হচ্ছে সাইকেলের ব্রেক চেপে ধরা। অনেকে যারা সাইকেল চালাইতে পারো, তো সাইকেল যখন চলে তখন হচ্ছে চাকাটা ঘুরতে থাকে। চাকাটা ঘুরতে থাকে মানে কি? চাকাটা গতিশীল অবস্থায় আছে, আর ব্রেকটা স্থির অবস্থায় আছে। তাহলে ব্রেকের তল আর চাকার তল, এই দুইটার সাথে যখন আমরা ঘর্ষণ ক্রিয়েট করব, তখন ওই ঘর্ষণটা হবে গতীয় ঘর্ষণ। কেন? কারণ একটা সাপেক্ষে আরেকটা গতিশীল। ব্রেক স্থির, চাকা গতিশীল, ব্রেক স্থির, চাকা গতিশীল। তাহলে এই স্থির আর গতিশীল বস্তুর মধ্যে আমরা যে ঘর্ষণটা সৃষ্টি করেছি সেটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। এরপর দেখো আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশনটা হচ্ছে এরকম যে একটা তলের উপর যখন অন্য একটি বস্তু গড়াইয়া চলে, মানে জাস্ট ঘুরিয়ে চলে, মানে মার্বেল, যখন আমরা যারা ছোটবেলায় মার্বেল খেলেছো, তো ওই মার্বেল যখন তোমরা একটা তলের উপর দিয়ে ছেড়ে দাও, তাহলে তলের উপর থেকে মার্বেলটা গড়াইয়া চলে, মানে ঘুরতে ঘুরতে চলতে থাকে। অথবা একটা বাটির মধ্যে ছোট ছোট বল নাও, বলের টুকরা নাও, সেগুলো যদি এরকম ঘুরাইতে থাকো, বাটিটা এরকম ঘুরাইতে থাকো, বাটির মধ্যে বলগুলা, তাহলে এই বলগুলা বাটির যে তল, ওই তলের মধ্যে কিরকম ভাবে আবর্তিত হচ্ছে বলতো? বা ওই বাটির তলের সাথে ওই গোল বলগুলার যে ঘর্ষণটা, সেই ঘর্ষণটাকে আমরা কি বলবো? আবর্ত ঘর্ষণ। কেন? কারণ ওই বলগুলা আবর্তিত হচ্ছে, বাটির তল বরাবর ছোট ছোট বলগুলো কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। যার কারণে এখানে যে ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে ওটাকে আমরা রোলিং ফ্রিকশন বলি। সবগুলো ঘর্ষণের বলের মধ্যে এই রোলিং ফ্রিকশনটা সবচেয়ে ছোট, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে যে চারটা ঘর্ষণের মধ্যে কোন ঘর্ষণটা সবচেয়ে সবচেয়ে ছোট। অ্যান্সার হচ্ছে রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। তাই আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নিই। চাকা লাগাইলে তাহলে ওখানে রোলিং ফ্রিকশনটা হয়। এই রোলিং ফ্রিকশনটা সবচেয়ে ছোট ফ্রিকশন। সবচেয়ে শেষের যে ফ্রিকশনটা সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা
আচ্ছা, অনেকেই এখানে কমেন্ট করেছো। হ্যাঁ, এখানে হচ্ছে প্রধানত এখানে 2 প্রকার লেখা ছিল, বাট অ্যাকচুয়ালি 4 প্রকার, রাইট মেজাবিন? আবর্ত ঘর্ষণ, হ্যাঁ আবর্ত ঘর্ষণটা হচ্ছে রাস্ট। পানি পানি ভাত চাল, এটার মানে কি? আমি এখন আসছি আপনার ক্লাস, আমার খুব ভালো লাগছে স্যার, ক্লাসে আপনি পানি পানি করে দেন। ওকে, থ্যাংক ইউ তোফায়েল। পানি পানি ভাত ভাত, আচ্ছা ঠিক আছে। তোমরা এভরিওনার মেসেজ দিও না বাবারা। এটা তো এই যে এখানে লেখা দিল, নবম দশমের কমার্স আর্টস। ও, এটা নাকি তোমাদের তুষার স্যারের ডায়লগ ছিল। তোমাদের তুষার স্যার বলতেছে এটা নাকি তোমাদের তুষার স্যারের ডায়লগ, নাকি তোমরা আমাকে দিচ্ছ পানি পানি ভাত ভাত। ওরা বলতেছে আর কি যে স্যার আপনি ক্লাসে পানি পানি ভাত ভাত করে পড়ান, আপনার ক্লাস করলে সবকিছু ইজি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো ওটা বলতেছে আবার তুষার স্যার নাকি। আবার একজনে লেখছে জি স্যার। আমার গলা তো শেষ স্যার, ঠান্ডা লাগে। ওরা যে আমার কষ্ট করে আমার ক্লাসটা করতেছে, এর জন্য তো অসংখ্য ধন্যবাদ এদেরকে। ওদেরকে আসলেই চকলেট খাওয়ানো উচিত, কিন্তু ওরা দূরে আছে দেখে আমি এটা খাওয়াইতে পারলাম না। আছে মাসাল্লাহ 17-18 জন ছিল, 15 জন আছে এখন যদিও। হ্যাঁ, সবাইকে চকলেট পাঠানোর ব্যবস্থা করা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ডায়লগ এটা। আচ্ছা, তোমাদের তুষার সাহেব বলতেছে এটা তার ডায়লগ। সো এই যে কমেন্ট করতেছে অনেকেই, মেজাবিন হাসতেছে। স্যার বলে পানি পানি ভাত ভাত চাল। বিকাশে চকলেট পাঠাবো? বিকাশে চকলেট পাঠানো যায়? আচ্ছা ঠিক আছে, বিকাশে পাঠিয়ে দেবো চকলেট। তোমারা জি স্যার, ওকে। আচ্ছা, প্রবাহী ঘর্ষণটা দেখো। প্রবাহী ঘর্ষণ হচ্ছে যখন কোনো বস্তু, এখানে বন্ধু লেখা আসছে। আচ্ছা, এখানে টাইপিং মিস্টেক, বস্তু হবে। যখন কোনো, আচ্ছা দেখো সহজে চিন্তা করো, যে যখন একটা তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে আরেকটা বস্তু চলবে বা যাবে, তখন সেই বস্তুর সাথে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণটা হবে, সেই ঘর্ষণটার নামই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তরল বা বায়বীয় পদার্থকে আমরা কিন্তু ফ্লুইড বলি। তোমরা কি জানো এই পৃথিবীতে পদার্থ কয় প্রকার? পদার্থ কিন্তু প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড। এই ফ্লুইড আবার 2 প্রকার, একটা হচ্ছে গ্যাসিয়াস, একটা হচ্ছে লিকুইড, অর্থাৎ তরল এবং বায়বীয় পদার্থ। এই তরল এবং বায়বীয় পদার্থকে একসাথে আমরা ফ্লুইড বলি। তো এই ফ্লুইডের মধ্য থেকে যখন কোনো একটা বস্তুকে তুমি পাস করাবা, ধরো পানির মধ্য থেকে, পানির ভিতর পুকুরের মধ্য দিয়ে তুমি একটা বস্তুরে টাইনা নিয়ে যাচ্ছ পানির মধ্য থেকে, অথবা তুমি প্যারাশুট দিয়া একটা পাহাড়ের উপর থেকে লাফ দিছো প্যারাশুট দিয়া। তো এই প্যারাশুট, তোমরা একটা বস্তু, তোমরা যাচ্ছ কিসের মধ্য দিয়ে? তোমরা যাচ্ছ বায়ুর মধ্য দিয়ে। তো বায়ু একটা কি ফ্লুইড না? প্রবাহী পদার্থ না? ফ্লুইড মানেই প্রবাহী। এই প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যেহেতু তুমি আর তোমার প্যারাশুট যাচ্ছে, তুমি আর তোমার প্যারাশুটের সাথে এই যে ফ্লুইডের মানে বায়ুর বায়ুর যে ঘর্ষণটা হচ্ছে, এই ঘর্ষণটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। কি বলে? প্রবাহী ঘর্ষণ। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে প্রবাহী ঘর্ষণের কথাবার্তা। এরপর দেখো, সর্বশেষে ঘর্ষণ বল বাড়ানো যায় কিভাবে আর কমানো যায় কিভাবে, এটা তোমাদের নাম্বার প্রশ্ন, মানে নাম্বার প্রশ্ন, অর্থাৎ উচ্চতর দক্ষতা। হ্যাঁ, 4 মার্কসের কোশ্চেন হিসেবে এটা আসবে। এইভাবে একটা সিনারিও দিবে, যে ধরো একটা গাড়ি এভাবে একটা মসৃণ রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট করলো। তো কি করলে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো না, বা গাড়িটা দুর্ঘটনার শিকার হতো না, কি করলে? তখন তোমার অ্যান্সারটা এরকম হবে যে হয়তো ঘর্ষণটা বাড়াইতে হবে। এখন কি কি কাজ করলে ঘর্ষণ বাড়ানো সম্ভব, সেই কাজগুলো এখানে দেওয়া আছে। দেখো, যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। যতটুকু, এই জন্য দেখবা যে অনেক মসৃণ রাস্তাকে ইচ্ছা করে অমসৃণ করা হয়। কেন? কারণ যত রাস্তা মসৃণ হবে, ওই রাস্তায় গাড়িতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। কেন? কারণ মসৃণ রাস্তাতে গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণটা কম হয়। আর ঘর্ষণ যত কম হয়, গাড়ির স্লাইডিং করার সুযোগ বেশি থাকে, অর্থাৎ পিছলায় যাওয়ার সুযোগটা বেশি থাকে। পিছলায় গেলেই তো দুর্ঘটনার শিকার হবে, তাই না? তো যার কারণে তুমি যত অমসৃণ করতে পারবা রাস্তাটাকে বা খসখসে করতে পারবা, তত ঘর্ষণটা বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? আবার আরেক আরেকভাবে বাড়ানো যায় কিভাবে? যে দুটি তলে ঘর্ষণ হয়, সেগুলা আরো জোরে চেপে ধরা। ধরো নর্মালি তুমি একটা তলের উপর দিয়ে আরেকটা তল নিয়ে যাচ্ছ, তো যদি জোর করে একটা তলের উপর আরেকটা তল নিয়ে যাও, জোর করে চাপাই নিয়ে যাও, তাহলে ওখানে ঘর্ষণটা বৃদ্ধি পাবে। ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ সর্বোচ্চ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি। বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, বাতাস বা তরলের ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, চাকা বা বল বিয়ারিং সরিয়ে নেওয়া, এটা হচ্ছে ঘর্ষণ বাড়ানোর উপায়। এবার ঘর্ষণ কমানোর উপায় কি? যে ধরো একটা রাস্তায় এত বেশি এবড়ো এত বেশি খসখসে আর অমসৃণ যে ওইখান থেকে গাড়ি চলেই না, তো ওইখানে তো তোমার ঘর্ষণ বেশি, খুব বেশি। ওই ঘর্ষণটা কমাইতে হবে। তো এখন ঘর্ষণ কমানোর জন্য তুমি কি করবা? যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয়, সেই পৃষ্ঠটিকে
যত সম্ভব মসৃণ করতে হবে, মসৃণ পৃষ্ঠে ঘর্ষণটা কম হয়। তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুই তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমন ভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি করতে না, মানে বাতাসটা ঘর্ষণ তৈরি না করে স্টিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। তারপরে হচ্ছে চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়, ইত্যাদি উপায়ে আমরা ঘর্ষণটা কমাতে পারি। তার মানে এই যে ঘর্ষণের আমরা 4টা প্রকারভেদ দেখলাম, এই 4টা প্রকারভেদের সংজ্ঞাটা পড়বা, উদাহরণ পড়বা। এটা ক অথবা খ এর জন্য আসতে পারে, যে ঘর্ষণের প্রকারভেদ, এটা ক অথবা খ এর জন্য আসবে। আর এই ঘ এবং ঘ এর জন্য আসবে যে ঘর্ষণ বাড়ানো এবং কমানো। এই গ এবং ঘ এর জন্য এই দুটো টপিক ইম্পর্টেন্ট। আর সর্বশেষে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এটা খ নাম্বার, মানে অনুধাবনমূলক প্রশ্ন 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এটা প্রয়োজনীয় উপদ্রব কেন সেটা ব্যাখ্যা করতে বলবে, তখন তোমরা বলবা যে প্রয়োজনীয় উপদ্রব মানে কি, মানে এটা ভালো আবার খারাপ, মানে আমাদের মানে ভালো, এটা ছাড়া আমরা চলতেও পারি না, আবার এটা না হইলেও না, মানে বিষয়টা বুঝছো, থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা। এটা কি প্রয়োজনীয় উপদ্রব বলে, এটা কেন, এটা একটু 2-1 লাইন পড়লেই বুঝতে পারবা, এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সো এইভাবেই আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। সো নেক্সট ক্লাসে তোমাদের আবার এরকম অন্য কোনো একটা চ্যাপ্টারের সাথে আবার হয়তো রিভিশন ক্লাস হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আপনার কি গলা ভাঙছে? হ্যাঁ মেজাবিন, আমার গলাটা শুরুতেই ভাঙছিল, আমি বলে নিয়েছিলাম তোমাদের যে আমার ঠান্ডা লেগেছে, তো যার কারণে আমার গলাটা ভেঙেছে। আচ্ছা, চাঁদ আকাশে চকলেট পাঠান বিকাশে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি ক্লাসটা শেষ করে দিব। সো এতটুকু যতটুকু পড়াইছি তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি বুঝাই দিচ্ছি। আর যদি না থাকে তাহলে তোমরা আস্তে আস্তে লিভ নাও, আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। ওকে তাসরিফা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।